আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ূন আহমেদ স্যারের লেখা কিছুক্ষণ উপন্যাসের ৬ নম্বর পর্ব। ট্রেন চলতে শুরু করেছে। সেলুন কারে বাতি এসেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন। তাকে ফেলে সবাই নেমে গেছে। এই ধাক্কা থেকে তিনি এখনো মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরিয়েছেন। গলার টক ভাবটা চলে গেছে। সিগারেট টানতে আর খারাপ লাগছে না। ব্লাডি মেরি একটা খেলে বন্ধ হতো না। স্যার, আবুল খয়ের চমকে তাকালেন। তার পেছনে সবুর দাঁড়িয়ে আছে, যার কানে উঠবস করাতেই নাটকের শুরু। স্যার, সবাই কই? নেমে গেছে। কই নেমে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আধমরা করেছ, ন্যাংটো করে পাঠিয়েছ, এতে সবাই গেছে ভোরকে। সবুর দুঃখিত গলায় বলল, কাজটা ঘটেছে মুসা ভাইয়ের কারণে। উনি ইউনিয়ন সেক্রেটারি। আমি উনার হাতে পায়ে ধরতে বাকি রাখছি। মুসা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই স্যার। মুসা ভাই আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমা চাবে। তাকে নিয়ে আসি স্যার। আপনাকে চা দেব? চা খাবেন? খাবো। ডিনার কখন দেব স্যার? ভেবে দেখি। খায়ের সাহেবের মোবাইল টেলিফোন বাজছে। সুরমা টেলিফোন করেছেন। মোবাইল বিপ্লবের ফসল। জঙ্গল থেকেও কথা বলা যাচ্ছে। সুরমা বললেন, আমার মনে হয় পা ভেঙে গেছে। ট্রেন থেকে যখন পুলিশ আমাদের উপর গুলি করলো, তখন দৌড় দিতে গিয়ে খাদে পড়ে গেছি। এখন পা নাড়তে পারছি না। সরি টু হেয়ার দ্যাট। 12,000 টাকা দামের শাড়ি ছিঁড়ে কুটি কুটি। সরি টু হেয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনো বেঁচে আছি। রাখি কেমন? রাখি রাখি করছো কেন? রাখি রাখি করছি কারণ মুসা সাহেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট। উনি যে কোনো সময় চলে আসবেন। মুসা সাহেবকে? আমাদের শাস্তি দেওয়ার মূল পরিকল্পনা উনার। উনি রেল ইউনিয়নের লোক। কি সর্বনাশ! খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে অতি জরুরি একটা টেলিফোন এলো। তাকে জানানো হলো, মন্ত্রিত্ব চলে যাওয়ার বিষয়ে যে কথা প্রাইম মিনিস্টারের অফিসের বরাত দিয়ে বলা হচ্ছে তা পুরোপুরি গুজব। এ ধরনের গুজব রটনায় প্রাইম মিনিস্টার নিজে অত্যন্ত বিরক্ত হয়েছেন। গুজবের পেছনে কারা আছে বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আবুল খায়ের সাহেবের চা চলে এসেছে। তিনি চায়ে চুমুক দেওয়া মাত্র প্রাইম মিনিস্টারের টেলিফোন এলো। তিনি ৩-৪ মিনিট কথা বললেন। সবুর বিনয়ী ভঙ্গিতে দাঁড়ানো। টেলিফোন শেষ হওয়া মাত্র বলল, স্যার, মুসা ভাইকে কি আনবো? এখন না। চা কেমন হয়েছে স্যার? চা ভালো হয়েছে। তুমি সামনে থেকে যাও, আমি কিছুক্ষণ একা থাকবো। সবুর চলে গেল। আবুল খয়ের টেলিফোনের দিকে তাকিয়ে আছেন। তিনি নিশ্চিত অন্ধকার কেটে গেছে, এখন একের পর এক টেলিফোন আসতে থাকবে। সবার আগে রেলমন্ত্রীর টেলিফোন আসার কথা। এত দেরি হচ্ছে কেন? টেলিফোন বাজছে, কারণ সুরমা টেলিফোন করেছে। সুরমার টেলিফোন ধরার কিছু নেই। এখন হয়তো জানা যাবে যে সে এক পাটি স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তিনি বিড়বিড় করে বললেন, আই হ্যাভ নো বিজনেস উইথ ইউ। রেলমন্ত্রী না, প্রথম টেলিফোন করলেন পূর্ত প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন। তার গলায় আনন্দ। খায়ের ভাই। মাঝখানে মোবাইল অফ রেখেছিলেন? কল করি লাইন যায় না। অফ থাকতে পারে। আরে গ্রেট খায়ের ভাই, আপনার ব্যাপারটা তো পুরো রিউমার। খবর পেয়েছেন না? একটা সোর্স থেকে খবর পেলাম প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মাঝখানে রেলের একটা হাঙ্গামা হয়ে গেল, এই নিয়ে তোলপাড় হয়ে গেছে। আমি স্ট্রংলি কয়েকজনকে ধরেছি। হেলাল, রাখি, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি? কি হয়েছে? আপনি এত কাজ করেন, শরীর খারাপ হবারই কথা। ভাবি আছে, ভাবিকে দিন, ভাবির সঙ্গে কথা বলি। তোমার ভাবি একটু ব্যস্ত আছেন বলেই খায়ের সাহেব টেলিফোনের লাইনটা কেটে দিলেন। তিনি বসেছেন জানালার পাশে। ট্রেনের চাকায় ঝুমঝুম শব্দ হচ্ছে। জানালার ও পাশের বন জঙ্গল ঘরবাড়ি দ্রুত সরে যাচ্ছে। দেখতে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে অনেক দূরের বাড়ি ঘরের হারিকেন বা কুপির আলো। ছোটবেলায় এইসব আলো দেখতে ভয় ভয় লাগতো। তাকে কে যেন বলেছিল, ওইগুলো জিনের চোখ। জিন কখনো তাকিয়ে থাকে, কখনো চোখ বন্ধ করে। এই জন্য দূরের আলো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। খায়ের সাহেবের মনে হলো ট্রেনে করে তিনি উল্টো যাত্রা শুরু করেছেন। ট্রেন অতি দ্রুত তাকে শৈশবে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় তাদের বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন, নাম আক্কাস।
আক্কাস স্যার তাকে অঙ্ক আর ইংরেজি শেখাতেন। অঙ্ক আর ইংরেজির বাইরে আরেকটা জিনিস শেখাতেন। তিনি সেই শিক্ষার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। মিথ্যা কথা মানুষ কী জন্য বলে জানিস? জি না। মিথ্যা কথা বলতে আরাম, এই জন্য মানুষ মিথ্যা কথা বলে। সত্য কথা বলতে বেআরাম। বেআরাম কেন? জানি না কেন, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। মিথ্যা কথা হুটহাট করে মুখ দিয়ে বের হয়, সত্যিটা বের হয় না। আজীব ব্যাপার। তাদের এই লজিং স্যার পরে স্কুলেই চাকরি পান। সত্যি কথা বলার বদভ্যাসের কারণে তার চাকরি চলে যায়। সেবার স্কুলের উন্নয়নের জন্য 100 বস্তা গম বরাদ্দ হয়েছিল। হেডমাস্টার সাহেব নিজে 10 বস্তা রেখে অন্য সব শিক্ষকদের 2 বস্তা করে দিলেন। স্কুল কমিটির সেক্রেটারি পেলেন 5 বস্তা, গভর্নিং বডির মেম্বাররা 3 বস্তা করে। একজন শুধু গম নিলেন না, তার নাম আক্কাস মাস্টার। তিনি যে গম নিলেন না তা না, জেলা অফিসারের কাছে চিঠি দিয়ে বিস্তারিত জানালেন। তদন্ত হলো। তদন্তে প্রমাণিত হলো আক্কাস আলী স্কুল শিক্ষকের সম্মান নষ্ট করার জন্য এই কাজ করেছে। নিজে সাধু সেজে অন্যদের চোর বানাতে চেয়েছেন। আক্কাস মাস্টারের শুধু যে চাকরি গেল তা না, অন্যদের নামে, বিশেষ করে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার নামে মিথ্যা অভিযোগ আনার শাস্তিও হলো। আক্কাস মাস্টারকে কানে ধরে রজব মিয়ার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলো। তার পাঞ্জাবির বুকে সেফটি পিন দিয়ে একটা কাগজ লাগিয়ে দেওয়া হলো, সেখানে লেখা, আমি চোর। আক্কাস মাস্টার কাঁদছিল। তাকে কাঁদতে দেখে বালক খায়েরের হঠাৎ খুব কান্না পেয়ে গেল। সে ছুটে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার বাবা এসে তাকে কোলে তুলে নিয়ে বললেন, বাবা কি হয়েছে, কান্দো কেন? সে কিছুই বলে না, শুধু কাঁদে। তার মা তখন বললেন, আক্কাস মাস্টার কানে ধইরা কাঁদতেছে, এইটা দেখা তোমার পুলা কাঁদতেছে। খায়েরের বাবা অতি বিস্মিত হয়ে বললেন, আমার পুলার অন্তরে এত মায়া, এত মায়া আমার পুলার অন্তরে। তিনি তৎক্ষণাৎ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার ছেলের অন্তরে এই মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, আমিন। খায়েরের যখন 8 বছর বয়স তখন তার বাবা মারা যান। আজ তার বয়স 59-এর কিছু বেশি। দীর্ঘ 50 বছর পর আজ তার বাবার কথা মনে পড়ল এবং চোখে পানি এসে পড়ল। তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাহ পাক শোনেননি। শৈশবের মায়ার কিছুমাত্র তার মধ্যে নেই। তিনি এই সমাজে অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। ট্রেন থেমে পড়েছে। স্টেশন ছাড়াই থেমেছে। দুই দিকে শালবন, নিঝুম এক জায়গা। জানা গেছে ইঞ্জিনে কি একটা ঝামেলা হয়েছে। ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। অনেকে ভিড় করেছে ইঞ্জিনের পাশে। মাওলানার স্ত্রীর অবস্থা ভালো না। প্লেসেন্টা এখনো বের হয়নি, অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। জঙ্গলে ট্রেন থেমে থাকলে গুরুতর সমস্যা হবে। মাওলানা সমস্যার ব্যাপারটা ধরতে পারছেন না। পুত্র লাভ উপলক্ষে তিনি শুকরানা নামাজ শেষ করেছেন। আনন্দিত মুখে বারবার তার কামরায় উকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন। সমস্যার জটিলতা তিনি বুঝতে পারছেন। একটু পরপর তিনি চিত্রাকে বলছেন, বোমা, খোঁজ নাও ট্রেন কখন ছাড়বে, কামরায় আশাব আছে। কামরায় আশাব আছে। সে ক্ষণে ক্ষণে মার কাছ থেকে ধমক খাচ্ছে। তুই তো গাধা ডাক্তার, কিছু করতে পারছিস না, এটা কেমন কথা? তুই কি নকল করে পাশ করেছিস যে কিছু জানিস না? গাধার গাধা, তোর বাপ ছিল গাধা, তুইও গাধা। এমন কঠিন সময়ে মাওলানা উকি দিল এবং সবগুলি দাঁত বের করে জিজ্ঞেস করলো, খালাম্মা, ছেলে কি আমার মতো হয়েছে? সাজেদা বললেন, ছেলের গায়ে ছাগলা দাড়ি নাই, ছেলে তোমার মতো হয় নাই। ছেলে কার মতো হয়েছে এই চিন্তা বাদ দাও, তোমার বউকে বাঁচাবার চেষ্টা করো। মাওলানা বললেন, কঠিন দোয়ার মধ্যে আছি খালাম্মা, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন ঠিক হবে ইনশাল্লাহ। আমরা একটানে ময়মনসিংহ পৌঁছে যাব। আল্লাহ কি ইঞ্জিন ঠিক করার জন্য ফেরেশতা পাঠিয়েছেন? এই ধরনের কথা বলবেন না খালাম্মা, বিরাট পাপ হবে। এইসব খোদা নারাজি কথা। খোদা তোমার আমার মতো না, এত সহজে তিনি নারাজ হন না। তুমি আমার সামনে থেকে যাও, তুমি হচ্ছে রাম ছাগল। ট্রেন থেকে নেমে দেখো কাঁঠাল গাছ পাও কিনা, যদি পাও পাতা ছিঁড়ে পাতা খাও। ড্রাইভার সাহেব বলেছেন ইঞ্জিনের মূল পিস্টন ভেঙে গেছে।
উদ্ধারকারী ইঞ্জিন না এলে কিছু করা যাবে না। 4 থেকে 5 ঘন্টা লাগবে। রশিদ উদ্দিন জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। তার সামনে আশাব চিন্তিত মুখে দাঁড়িয়ে। রশিদ উদ্দিন বললেন, মাওলানার স্ত্রীর অবস্থা কি? সে কি 4-5 ঘন্টার সার্ভাইভ করবে? আশাব বলল, না, আমাদের হাতে বড়জোর 40-45 মিনিট সময় আছে। রশিদ উদ্দিন উঠে দাঁড়ালেন। আশাব বলল, স্যার কোথায় যান? রশিদ উদ্দিন জবাব দিলেন না। আবুল খায়ের সাহেব সেলুন কারের সোফায় গা এলিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি নড়ে চড়ে বসলেন। তার কামরায় বৃদ্ধ যে মানুষটা ঢুকেছে তার চেহারা অবিকল আক্কাস মাস্টারের মতো। অথচ আক্কাস মাস্টার 4 বছর আগে মারা গেছেন। তিনি নিজে তার জানাজায় উপস্থিত ছিলেন। সেই লুঙ্গি পরা মানুষ, মাথায় মাফলার। আক্কাস মাস্টারেরও একই ব্যাপার ছিল, লুঙ্গি, শীত গ্রীষ্মে মাফলার। খায়ের সাহেব উঠে দাঁড়াবেন নাকি বসেই থাকবেন বুঝতে পারছেন না। তিনি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমার নাম রশিদ উদ্দিন, আমি আপনার কাছে একটি আবেদন নিয়ে এসেছি। খায়ের সাহেব বিস্মিত হয়ে বললেন, কি আবেদন? রশিদ উদ্দিন বললেন, আপনার সামনে বসে বলি, আমাকে 2 মিনিট সময় যদি দেন। বসুন। রশিদ উদ্দিন বললেন, ট্রেনের একজন যাত্রী মহা বিপদে পড়েছে। তার একটি সন্তান হয়েছে। এখন শুনতে পাচ্ছি প্রচুর রক্তপাত হচ্ছে। তাকে অতি দ্রুত কোনো একটা হাসপাতালে ভর্তি করানো দরকার। আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে মেয়েটি বেঁচে যায়। খায়ের সাহেব বললেন, আমি কিভাবে ব্যবস্থা করব? ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে তার নেই ঠিক। আপনি অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনার পক্ষে এই অবস্থাতেও ব্যবস্থা করা সম্ভব। খায়ের সাহেব বিরক্ত গলায় বললেন, আপনি একটা ভুল করছেন। মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাগ থাকে না। চেরাগ ঘষে তারা দৈত্য আনতে পারে না। যদি চেরাগ থাকতো আমি চেরাগের দৈত্যকে বলতাম যে সে ম্যাজিক কার্পেট করে রুগী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে চিকিৎসা করাতো। রশিদ উদ্দিন সহজ গলায় বললেন, স্যার আপনার কাছে ম্যাজিক কার্পেট আছে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি অঙ্কের শিক্ষক। অঙ্কের শিক্ষকেরা রসিকতা বুঝতেও পারে না, করতেও পারে না। খায়ের সাহেব দ্বিতীয়বার চমকালেন। আক্কাস মাস্টারও অঙ্কের শিক্ষক ছিলেন। খায়ের সাহেব বললেন, আপনার রোগীর প্রতি আমি যথেষ্ট সিম্প্যাথি বোধ করছি, কিন্তু বুঝতেই পারছেন আমার কিছু করার নেই। রশিদ উদ্দিন বললেন, আপনি টেলিফোন করেই একটা হেলিকপ্টারের ব্যবস্থা করতে পারেন। 10 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার চলে আসবে, মহিলার জীবন রক্ষা হবে। আমি কি আমাদের পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত বলবো? খায়ের সাহেব চুপ করে রইলেন। রশিদ উদ্দিন বললেন, আল্লাহ পাক বলেছেন যে একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র জাতিকেই রক্ষা করে, আর যে একটি জীবন নষ্ট করে সে যেন সমগ্র মানবজাতিকেই ধ্বংস করে। খায়ের সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি ঢাকায় আমার বাড়ির ছাদে 3টা হেলিকপ্টার রেখে দিয়েছি, টেলিফোন করব আর উড়ে চলে আসবে। তার মানে কিছু করতে পারছেন না? না। 2-1 জায়গায় টেলিফোন করে দেখেন, কাজ হতেও তো পারে। সিচুয়েশনটা চিন্তা করুন। বনের মধ্যে ট্রেন আটকে আছে। একজন মৃত্যু পথযাত্রী, ট্রেনের এক যাত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনা শুনে মর্মাহত হলেন, নানান ঝামেলা করে হেলিকপ্টার আনলেন। রুগীকে ঢাকা পাঠানো হলো। হেলিকপ্টার যখন উঠতে শুরু করবে তখন ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলবে, আবুল খায়ের খান জিন্দাবাদ। তারা মন থেকে বলবে, তাদেরকে ভাড়া করে আনতে হয়নি। নিজের পকেট থেকে একটা পয়সা খরচ না করেও আপনি স্বতঃস্ফূর্ত জিন্দাবাদ ধ্বনি শুনবেন। আবুল খায়ের বললেন, আপনি কি বিদায় হবেন? রশিদ উদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে কুৎসিত একটা গালি দিতে ইচ্ছা করছে, যে গালি শুনলে আপনার পিত্তি জ্বলে যাবে এরকম গালি। তা না দিয়ে একটা ভদ্র গালি দিচ্ছি। হাজার হলেও আপনি মন্ত্রী মানুষ। তুই গু খা, ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপর নীল রঙের মোটা মোটা মাছি ভো ভো করে উঠছে। মন্ত্রীকে হতভম্ব অবস্থায় রেখে রশিদ উদ্দিন বের হয়ে গেলেন। এতক্ষণ খায়ের সাহেব সিগারেট হাতে বসেছিলেন, এখন সিগারেট ধরালেন। তার ভুরু কুঁচকে আছে। টেবিলে রাখা টেলিফোন বেজেই যাচ্ছে। ধরবেন না করেও টেলিফোন ধরলেন। তার স্ত্রী টেলিফোন করেছে। সুরমা হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যালো। এত বড় একটা ঘটনা তুমি আমাকে কিছুই জানাওনি? আমি খবরটা শোনার পরেই জঙ্গলের মধ্যে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি।
একটা ছাগল সৎকা মানত করেছি, ময়মনসিংহ পৌঁছেই ছাগল দিয়ে দিব। ভালো। এই শোনো, রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিজেই টেলিফোন করেছিলেন। আমরা জঙ্গলে পড়ে আছি শুনে উনি হতভম্ব। যাই হোক, ব্যবস্থা করেছেন, ঘন্টা দেড়েকের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে। কিভাবে? তোমাদের ট্রেন আটকে বসে আছে না? হ্যাঁ, ইঞ্জিন নষ্ট। ইঞ্জিন নষ্ট তোমাকে কে বলেছে? ইঞ্জিন ঠিকই আছে। রেলমন্ত্রীর নির্দেশে ট্রেন আটকা। আমাদের জঙ্গল থেকে উদ্ধার করে এক বগির একটা ট্রেন তোমাদের কাছে যাবে। আমরা সেলুনে উঠবো, তারপরে ট্রেন ছাড়বে। ও আচ্ছা। তোমার কথাবার্তায় প্রাণ নেই কেন বলো তো? এদিকে আমরা খুব হইচই করছি, জঙ্গলের মধ্যেই কনসার্ট, কি যে মজা হয়েছে। যমুনা এবং যমুনার স্বামী সাম্বা নাচ নাচছে। ওরা যে সাম্বা নাচতে জানে আমার ধারণাই ছিল না। সেলুনকারে পৌঁছানোর পর ওই নাচটা আবার করতে বলবো। আচ্ছা। আমি আর কি ঠিক করেছি জানো? এক রাতে জঙ্গলে প্রোগ্রাম করব। তোমার সব বন্ধু বান্ধবীরা থাকবে। জ্যোৎস্না রাত, রবীন্দ্রনাথকে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ওই যে ওনার বিখ্যাত গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। হুম। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মরে যাচ্ছে, এই দৃশ্যটা সে নিতেই পারছে না। মাওলানার স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার ছেলের দিকে। ছেলেও ড্যাব ড্যাব করে মাকে দেখছে। কি অদ্ভুত এবং কি করুণ এক দৃশ্য। এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা মুশকিল। চিত্রা বের হয়ে চলে এসেছে। বাথরুমের পাশের ঘরের দরজা খুলল। একজন ভদ্রমহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন। চিত্রাকে চমকে দিয়ে তার পিঠে হাত রাখলেন। নরম গলায় বললেন, মাগো, আমি খবর পেয়েছি মেয়েটা মারা যাচ্ছে। কেঁদে কি আর মৃত্যু ফেরানো যায়? চিত্রা ফোপাতে ফোপাতে বলল, মৃত্যু ফেরাবার জন্য কাঁদছি না, কষ্টে কাঁদছি। 1 ঘন্টার সময় হাতে পেলেও মৃত্যু ফেরানো যেত। মহিলা বললেন, মা, আমি ব্যবস্থা করছি, একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি। এই জায়গার ঠিক লোকেশন দরকার। রেলের কাউকে খবর দিয়ে আনতে পারবে, যার মাধ্যমে ঠিক ঠিক লোকেশনটা আমি জানতে পারি? হতভম্ব চিত্রা বলল, আপনি কিভাবে হেলিকপ্টার আনবেন? আপনার পরিচয় জানতে পারি? মহিলা বললেন, আমার একটাই পরিচয়, আমি একজন দুঃখী মা। ছেলের ডেড বডি নিয়ে গ্রামে যাচ্ছি। আমার একটাই ছেলে। ছেলের বাবা মারা গেছেন 10 বছর আগে। সময় নষ্ট করে লাভ নেই মা, তুমি রেলের কোনো একজনকে ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার রওনা হচ্ছে। 2 জন মাত্র যেতে পারবে। রোগীর সঙ্গে যাচ্ছে তার ছেলে এবং আশাবের মা সাজেদা। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বলেছেন, বৌমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, চোখে চোখে রাখবে। সুযোগ পেলেই যেন চুপচুপ করে কিছু না খায়। এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউ, তুমি দেখবে। রশিবউদ্দিন পাশেই ছিলেন। তিনি চমকে উঠে বললেন, তোমরা এই ফাঁকে বিয়েও করে ফেলেছ? আশ্চর্য তো। সাজেদা বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য হওয়ার কি আছে? বয়স হয়েছে, বিয়ে করবে না? ভ্যাং ভ্যাং করে প্রেম করে বেড়াবে? কৃষ্ণলীলা আমার পছন্দ না, আমি প্রেম করার বিপক্ষে। প্রেম যদি করতেই হয় বিয়ের পরে করা উচিত, সবচেয়ে ভালো না করা। রশিদউদ্দিন বললেন, আপনার কথাবার্তা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হওয়া অতীব জরুরি। সাজেদা আঁচল তুলে ঘোমটা দিতে দিতে চিত্রাকে বললেন, বৌমা, বুড়োটাকে আমার সামনে থেকে যেতে বলো তো। বেলাজ বুড়ো। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন। তারা সেলুন কারে উঠেছেন। ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে। যাত্রীরা হেলিকপ্টারের চারদিকে ভিড় করে আছে বলে ট্রেন ছাড়া যাচ্ছে না। হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিল, স্বরাষ্ট্র জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরেই নিয়েছে এই কাজটা মন্ত্রী সাহেব থাকাতেই সম্ভব হয়েছে। সুরমা তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে হাত পা নাড়িয়ে গল্প করছেন। তোর দুলাভাইয়ের মানুষের প্রতি মমতাটা কিরকম দেখলি? চিনে না জানে না একজনের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। তার যত মমতা পাবলিকের জন্য, ফ্যামিলির দিকে ফিরেও সে তাকায় না। যমুনা বলল, আপা, তুমি দুলাভাইকে একটা বক্সিং দাও। আমি পারবো না, তুই দিয়ে আয়। যমুনা উঠে গেল। খায়ের সাহেবের পেটে খোঁচা দিয়ে বলল, দুলাভাই, আপনি এত ভালো কেন? কিছুক্ষণের গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে চিত্রা এবং আশাবের কি হলো। ওরা কি বিয়ে করেছে?
নাকি যে যার পথে গিয়েছে? অঙ্কবিদ রশিদ উদ্দিনেরই বাকি হলো। রশিদ উদ্দিনের কি হলো বলতে পারছি না। উনি পোটলা পুটলি নিয়ে ভুল এক স্টেশনে নেমে পড়েছেন। তার পিছনে পিছনে কি মনে করে জানি মাওলানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে। গভীর রাতে বাতি টাতি নিভিয়ে সে ফিসফিস করে লিলিকে টেলিফোন করলো। এই লিলি, হ্যালো, একটা গোপন কথা শুনবি? অবশ্যই শুনবো। আমি একজনের প্রেমে পড়েছি। বলিস কি? অনেকক্ষণ তাকে দেখতে পাচ্ছি না, দুঃখে কষ্টে আমার মন ভেঙে যাচ্ছে। লোকটা কে? ডাক্তার আশাব নাম। উনি কোথায়? আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি বলল, গাধামি করবি না, এক্ষুনি দরজা খুলে তাকে ভেতরে ডেকে নে। কী অজুহাতে ডাকবো? যে কোনো অজুহাতে ডাকবি, মেয়েদের অজুহাতের অভাব আছে নাকি? চিত্রা দরজা খুলে বলল, আমার ক্ষুধা লেগেছে, খাবো। খাবারগুলি গরম করে আনার ব্যবস্থা করো তো। চিত্রা মানুষটাকে তুমি তুমি করে বলছে। তার মোটেও খারাপ লাগছে না। তার মাথায় একটা দুষ্টুমিও ঢুকেছে। সে ঠিক করেছে খাবার সময় আশাবকে চমকে দিয়ে বলবে, আমি হাঁ করছি, আমাকে খাইয়ে দাও। ট্রেন অন্ধকারে ছুটে চলেছে। সেলুন কারে গান হচ্ছে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ট্রেনের যাত্রীরা কি জ্যোৎস্না স্নাত কোনো অলৌকিক বনের দিকে যাচ্ছে? কিছুক্ষণ উপন্যাসটা এখানেই শেষ। এরপরে নতুন কোনো উপন্যাস বা গল্প নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে।